হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশে লেসন 7 এখানে যে গল্পটি রয়েছে দ্য রিবেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি, এই সম্পূর্ণ গল্পটিকে বাংলা অর্থসহ পড়ব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া রয়েছে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমরা এই ভিডিওটিতে সলভ করব। ক্লাস 5-এর আগের যে লেসনগুলি রয়েছে অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে লেসনগুলো রয়েছে সেই সমস্ত লেসনের ভিডিও আমরা অলরেডি চ্যানেলে আপলোড করেছি। প্রয়োজন হলে সেই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা চ্যানেলের মধ্যে ভিজিট করে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজকে আমরা লেসন 7 দ্য রিবেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি এই গল্পটিকে পড়ব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া রয়েছে সেগুলিকেও সলভ করব। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথমে কী দেওয়া আছে, লেটস বিগিন, চলো শুরু করি। লেটস সিং অ্যান ইন্সপায়ারিং সং টুগেদার। এখানে একটি গান দেওয়া আছে, এই গানটিকে গাইতে বলা হচ্ছে। ওকে, লেটস সিং মানে চলো গাই। ইন্সপায়ারিং সং, ইন্সপায়ার মানে হচ্ছে যেটা আমাদের মনের মধ্যে অনুপ্রেরণা জাগায় আর কি। ওকে, টুগেদার মানে একসঙ্গে, অর্থাৎ চলো একসঙ্গে এই অনুপ্রেরণাদায়ক গানটি গাই। তো এখানে কী দেওয়া আছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। অর্থাৎ এটা কাজী নজরুল ইসলামের লেখা একটি গান। উই শ্যাল ওভারকাম মানে আমরা জয় করব। ওকে, আমরা জয় করব। সামডে মানে হচ্ছে কোনো একদিন, অর্থাৎ কোনো একদিন আমরা জয় করবই। ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ মানে এটা আমার বিশ্বাস, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস যে আমরা কোনো একদিন জয় করব। ওকে, তো এটা একটি ছোট্ট গান এখানে দেওয়া আছে। এরপর দেওয়া আছে লেটস রিড, চলো পড়ি। এরপর যে মূল টেক্সট সেটা আমরা পড়ব। তো এটা হচ্ছে একটি প্লে বা নাটকের মধ্যে দেওয়া রয়েছে। ওকে, তো সেটাকে আমরা এখন পড়ব। তো প্রথমে কি দেওয়া রয়েছে, প্রীতম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। তো প্রীতম হচ্ছে একটা ছেলের নাম যে ক্লাস 5-এ পড়ে। হি রিটার্নস হোম ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়ি ফিরল। অল এক্সাইটেড, এবং সে খুব উত্তেজিত ছিল, অর্থাৎ আনন্দদায়ক এরকম আর কি। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজনা। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং আ নিউজ পেপার, এবং সে বাড়ি এসে কী দেখলো, হি ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া, দেখলো কি তার বাবা নিউজ পেপার বা খবরের কাগজ পড়ছেন। এরপর প্রথম দেওয়া আছে কি প্রীতম, তো প্রীতম বলছে ওর বাবাকে কি, ফাদার গেস হোয়াট হ্যাপেন্ড টুডে। গেস মানে হচ্ছে কি অনুমান করা। প্রীতম তার বাবাকে বলছেন যে বাবা অনুমান করো তো আজকে স্কুলে কী ঘটেছে। তো ফাদার কি বলছেন, হোয়াট ডিয়ার, তো বাবা বলছেন হোয়াট মানে কি। ওকে, কী ঘটেছে তোমাদের স্কুলে। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং আ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। অর্থাৎ প্রীতম কী বলছে না, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস, আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছেন টু সিং আ প্যাট্রিয়টিক সং। প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশাত্মবোধক, একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। অন দ্য রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবসের দিনে, রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনে একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। তো বাবা কি বলছেন, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন। তো বাবা জিজ্ঞেস করছেন হুইচ সং মানে কোন গানটি তুমি গাইবে। ওকে, তো প্রীতম বলছে কি, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। ওকে, তো ম্যাম সাজেস্টেড অর্থাৎ স্কুলের যে ম্যাম রয়েছেন তিনি বলেছেন, সাজেস্টেড মানে কি প্রস্তাব দিয়েছেন বা বলেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে কারার ওই লৌহ কপাট এই গানটি আমাদের গাওয়া উচিত। ওকে, এরপর বাবা কি বলছেন, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম। তো প্রীতমের বাবা প্রীতমকে জিজ্ঞাসা করছেন কি, তুমি কি জানো যে এই গানটি কে লিখেছেন। ওকে, তো এরপর দেখো, এরপর প্রীতম কি বলছে, নো ফাদার, না বাবা আমি জানি না। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, হচ্ছে তিনি হচ্ছেন আমাদের গ্রেট পোয়েট মানে হচ্ছে মহান কবি কাজী নজরুল ইসলাম। দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, অর্থাৎ যে বিখ্যাত কবিতা বিদ্রোহী, এই কবিতার লেখক কাজী নজরুল ইসলামই হচ্ছেন এই গানটির লেখক। কারার ওই লৌহ কপাট এই গানটির লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম, যিনি হচ্ছে বিখ্যাত কবিতা বিদ্রোহী এটার লেখক। এরপর প্রীতম কি বলছে, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, অর্থাৎ তুমি কি আমাকে তার সম্পর্কে অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরও কিছু বলতে পারবে।
এরপর বাবা কি বলছে, হি ইজ বোর্ন অ্যাট আ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল। অর্থাৎ হি ওয়াজ বোর্ন মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন অ্যাট আ টাইম সেই সময় হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। থ্রু হিজ রাইটিংস মানে তার লেখার মধ্যে দিয়ে বিভিন্ন গান, কবিতা, ওকে, নাটক, এই সমস্ত লেখার মধ্যে দিয়ে হি ইন্সপায়ার্ড মানে হচ্ছে অনুপ্রাণিত করেছিলেন আর কি। হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ মানে হচ্ছে কি যুবক, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। বোল্ডলি মানে সাহসিকতার সঙ্গে, আর ফ্রিডম মানে হচ্ছে কি স্বাধীনতা। তো থ্রু হিজ রাইটিংস তার লেখার মধ্যে দিয়ে হি ইন্সপায়ার্ড তিনি অনুপ্রাণিত করেছিলেন দ্য ইন্ডিয়ান ইউথ মানে ভারতীয় যুবকদের টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার জন্য সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি ভারতীয় যুবকদের অনুপ্রাণিত করেছিলেন তার বিভিন্ন লেখার মাধ্যমে। প্রীতম, হোয়েন ওয়াজ হি বোর্ন ফাদার? তো প্রীতম তার বাবাকে জিজ্ঞাসা করছে তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন। হোয়েন ওয়াজ হি বোর্ন তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট এরপর ফাদার কি বলছেন না, হি ওয়াজ বোর্ন অন 24 মে 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। অর্থাৎ হি ওয়াজ বোর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 24 মে অর্থাৎ 24শে মে 1899 1899 খ্রিস্টাব্দে ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া অর্থাৎ চুরুলিয়া গ্রামে। তো চুরুলিয়া গ্রামে 24শে মে 1899 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন কে, কাজী নজরুল ইসলাম। This was near Asansol in the Bardhaman district of undivided Bengal। অর্থাৎ দিস ওয়াজ মানে এটা ছিল, এটা বলতে কি এই যে চুরুলিয়া গ্রামটা কোথায় ছিল, দিস ওয়াজ নিয়ার আসানসোল, এটা আসানসোলের কাছে ছিল। ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে বর্ধমান জেলার মধ্যে, অফ আনডিভাইডেড বেঙ্গল অর্থাৎ অবিভক্ত বেঙ্গল, অর্থাৎ সেই সময় বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ একটাই বাংলা ছিল। তো সেই অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে ছিল এই চুরুলিয়া গ্রামটি। অ্যাজ আ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোড ম্যানি ফোক প্লেজ লাইক দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। তো অ্যাজ আ চাইল্ড মানে শৈশবে বা ছেলেবেলায় কী হয়েছিল, হি ওয়াজ অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হওয়া। হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার হচ্ছে লোকনাট্য, যেটা গ্রামে যে সমস্ত নাটকগুলো পরিবেশন করা হয় সেই লোকনাট্য হচ্ছে ফোক থিয়েটার। অর্থাৎ ছোটোবেলা থেকেই তিনি লোকনাট্যের দিকে ভীষণ আকর্ষিত ছিলেন বা ভালোবাসতেন। অ্যান্ড লেটার এবং পরবর্তীকালে, লেটার মানে হচ্ছে পরবর্তীকালে, রোড মানে লিখেছিলেন, ম্যানি ফোক প্লেস অনেক ফোক প্লেস মানে অনেক লোকনাট্য তিনি লিখেছিলেন, লাইক যেমন হচ্ছে দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। ওকে, অর্থাৎ তিনি লোকনাট্যের দিকে প্রচণ্ড তার আকর্ষণ ছিল এবং পরবর্তীকালে তিনি দাতা কর্ণ এবং কবি কালিদাস এই ধরনের যে ফোক প্লেস বা লোকনাট্য সেগুলো তিনি লিখেছিলেন। প্রীতম কি বলছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই মজাদার। ইন্টারেস্টিং মানে হচ্ছে কি মজাদার, তো এটা তো খুবই মজাদার। ফাদার কি বলছেন, ইন 1910 নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। ইন 1910 অর্থাৎ 1910 খ্রিস্টাব্দে নজরুল দেখা করেছিলেন বা সাক্ষাৎ করেছিলেন। মেট মানে হচ্ছে কি সাক্ষাৎ করেছিলেন। দ্য রেভলিউশনারি মানে হচ্ছে বিপ্লবী। তো বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে তিনি 1910 খ্রিস্টাব্দে সাক্ষাৎ করেছিলেন। হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক। অর্থাৎ রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ছিলেন কাজী নজরুল ইসলামের শিক্ষক, যার সাথে তার দেখা হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট। নেক্সট, তো দ্য পোয়েট মানে কি পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক অর্থাৎ কবি কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার, তিনি ছিলেন কি হেডমাস্টার মশাই, অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট মানে কি যোগদান করেছিলেন। তো নজরুল পরবর্তীকালে যে স্কুলে যোগদান করেছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদ রঞ্জন মল্লিক। ওকে, আচ্ছা, এরপর দেওয়া আছে ওয়ার্ড্রোব, কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোর অর্থ এখানে দেওয়া আছে। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি প্যাট্রিয়টিক মানে হচ্ছে কি এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি, অর্থাৎ কারো নিজের যে দেশ তার জন্য যে ভালোবাসা প্রকাশ করা সেটাই হচ্ছে প্যাট্রিয়টিক বা দেশাত্মবোধ।
ইন্সপায়ার্ড মানে হচ্ছে কি মোটিভেটেড, অর্থাৎ অনুপ্রাণিত হওয়া। ওকে। ফোক থিয়েটার অর্থাৎ থিয়েটার অফ দ্য কমন পিপল অফ আ কান্ট্রি। ওকে, অর্থাৎ দেশের সাধারণ মানুষের জন্য যে থিয়েটার বা নাটক সেটাই হচ্ছে ফোক থিয়েটার বা লোকনাট্য। রেভলিউশনারি মানে হচ্ছে আ পার্সন হু রিভোল্টস মানে কি যে বিপ্লব করে আর কি, তাকেই বলা হয় রেভলিউশনারি বা বিপ্লবী। ওকে, এরপর দেখবো আমরা কী দেওয়া আছে। এরপর দেওয়া রয়েছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে এই সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করতে হবে। তো নাম্বার এতে দেওয়া আছে প্রীতম ওয়াজ টু সিং দ্য সং। প্রীতমকে গান গাইতে বলা হয়েছিল, বা কোন গানটি সে তাকে গাইতে বলেছিল শিক্ষক মহাশয়? কারার ওই লৌহ কপাট। ওকে, তো এটা লিখতে হবে এখানে। নেক্সট হচ্ছে নজরুল ওয়াজ বোর্ন ইন, নজরুল জন্মগ্রহণ করেছিলেন কবে? 1899, তো 1899। এরপর সিতে দেওয়া আছে বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন, অর্থাৎ বর্ধমান ডিস্ট্রিক্টটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল। ওকে, ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। এখানে যেহেতু ইজ দেওয়া আছে তার জন্য আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল লিখলাম। যদি দেওয়া থাকতো ওয়াজ তাহলে আমরা আনডিভাইডেড বেঙ্গলটাও লিখতে পারতাম। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-তে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার এতে দেওয়া আছে ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ফেন নজরুল ওয়াজ বোর্ন, যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন সেই সময় কি ভারতবর্ষ স্বাধীন ছিল? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি স্বাধীন, তো সেই সময় ভারতবর্ষ স্বাধীন ছিল না, তো আমরা কী লিখব? নো, না। ওয়েন নজরুল ওয়াজ বোর্ন ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল, সেই সময় স্বাধীন ছিল না। নাম্বার বিতে দেওয়া আছে নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন, কয়েকটি লোকনাট্যের নাম লেখুন যেগুলো নজরুল লিখেছিলেন। তো আমরা উত্তর কী লিখব? নজরুল হ্যাড রিটেন ফোক প্লেস লাইক দাদাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। ওকে, কবি কালিদাস এবং দাদাকর্ণ এই নাটকগুলি তিনি লিখেছিলেন। নাম্বার সিতে দেওয়া আছে হু ওয়াজ নজরুলস টিচার, নজরুলের টিচার বা শিক্ষক মহাশয় কে ছিলেন? তো রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার, অর্থাৎ বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। নেক্সট নাম্বার সিতে দেওয়া আছে হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? তো কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট, নজরুল পরবর্তীকালে যে স্কুলে যোগদান করেছিলেন সেই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। এরপর দেওয়া আছে লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। ওকে, তো এখানে দেওয়া আছে কি না আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম, অর্থাৎ প্রীতমের কাকা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রীতমের কাকার নাম কি? রহিম। হি জয়েন্টস দ্য কনভারসেশন, এবং প্রীতমের বাবার মধ্যে যে কথোপকথন হচ্ছিল তার মধ্যে তার কাকা রহিম এসে যোগদান করলেন আর কি। তো প্রথমে প্রীতম কি বলছে? ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস, অর্থাৎ কুমুদ রঞ্জন কি ইন্সপায়ার মানে কি অনুপ্রেরণা করা কাউকে, তো কুমুদ রঞ্জন কি কাজী নজরুল ইসলামকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। আচ্ছা, এরপর প্রীতমের বাবা কি বলছেন? ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েসড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম। ওকে, তো বাবা বলছেন কি হ্যাঁ কুমুদ রঞ্জন কাজী নজরুল ইসলামকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন, বাট কিন্তু নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েসড, কিন্তু নজরুল ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবিত হয়েছিলেন, কিন্তু নজরুল প্রভাবিত হয়েছিলেন কার দ্বারা? রবীন্দ্রনাথ ঠাকুর এবং পার্সিয়ান কবি হাফিজ এবং খায়াম, এদের দ্বারাও কিন্তু কাজী নজরুল ইসলাম অনুপ্রাণিত হয়েছিলেন বা প্রভাবিত হয়েছিলেন কবিতা লিখতে। এরপর আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, বলছে কি ডিড ইউ নো মানে তুমি কি জানো বা তুমি কি জানতে? দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি, নজরুল আর্মিতে যোগদান করেছিলেন। আন্ডার দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে নজরুল ভারতীয় যে ইন্ডিয়ান যে আর্মি সেই আর্মিতে যোগদান করেছিলেন, এটা কি তুমি জানতে? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, অর্থাৎ তিনি 49তম যে বেঙ্গল রেজিমেন্ট মানে কি আর্মি বা সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীতে যোগদান করেছিলেন বা সেই সৈন্যবাহিনীতে তিনি ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর, আফটার মানে কি পর, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920,
দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড মানে ভেঙে পড়েছিল, ওকে, বা নষ্ট হয়ে গিয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের পর এই রেজিমেন্ট বা এই সৈন্যদলটা ভেঙে পড়েছিল 1920 খ্রিস্টাব্দে। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি কলকাতায় চলে এসেছিলেন, ওকে। রেজিমেন্ট মানে হচ্ছে কি সৈন্যদল। এরপর প্রীতমের বাবা কি বলছেন, অ্যাট দ্যাট টাইম অর্থাৎ সেই সময় ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ অ্যাট দ্যাট টাইম সেই সময় ইন্ডিয়ানস হ্যাড রাইজেন মানে কি জেগে ওঠা, রাইজ মানে হচ্ছে জেগে ওঠা, রাইজেন হচ্ছে রাইজের থার্ড ফর্ম। তো ইন্ডিয়ান হ্যাজ রাইজেন অর্থাৎ ভারতীয়রা জেগে উঠেছিল এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়রা জেগে উঠেছিল সেই সময়। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। তো নজরুল কী করেছিল, নজরুল প্রোটেস্টেড মানে প্রতিবাদ করেছিল, প্রোটেস্ট মানে কি প্রতিবাদ করা, এগেনস্ট দ্য ক্রুয়েলটি মানে হচ্ছে কি নিষ্ঠুরতা, অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে মানে তার নিজের পথে, অর্থাৎ তার নিজের মতো করে তিনি ব্রিটিশ শাসনে ব্রিটিশের যে ক্রুয়েলটি মানে হচ্ছে কি নিষ্ঠুরতা, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে হি অলসো স্টার্টেড রাইটিংস পোয়েমস এসে অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট, অর্থাৎ ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে হি অলসো স্টার্টেড তিনি শুরু করেছিলেন রাইটিংস মানে কি লেখা, পোয়েমস মানে কবিতা, এসে রচনা, অ্যান্ড সংস এবং গান, টু ভয়েস হিজ প্রোটেস্ট তার যে প্রতিবাদ সেটাকে ভয়েস মানে সেটাকে সেই বার্তাটা সবাইকে দেওয়ার জন্য তিনি এই সমস্ত প্রতিবাদী কবিতা, গল্প, রচনা এবং গান তিনি লিখেছিলেন। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ভারতবর্ষের বিদ্রোহী কবি, রিবেল মানে হচ্ছে বিদ্রোহী, তিনি ভারতবর্ষের একজন বিদ্রোহী কবি। তো এরপর প্রীতম কি বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, অর্থাৎ আমি এত কিছু কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতাম না, আমি খুব কমই জানতাম কাজী নজরুল ইসলাম সম্পর্কে, ওকে। এরপর বাবা কী বলছেন, ফাদার কি বলছেন না, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ারি, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, ওকে। তো প্রীতমের বাবা প্রীতমকে বলছে ইউ শুড রিড তোমার পড়া উচিত, হিজ পোয়েমস তার কবিতাগুলি, লাইক কান্ডারি হুঁশিয়ারি, খেয়াপাড়ের তরণী, অর্থাৎ খেয়াপাড়ের তরণী, কান্ডারি হুঁশিয়ারি, এই যে কবিতাগুলি রয়েছে কাজী নজরুল ইসলামের, এই কবিতাগুলিকে তোমার পড়া উচিত। অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, এবং তার যে সং বা যে গানগুলি রয়েছে কাজী নজরুল ইসলামের, সেই গানগুলিও তোমার শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড মানে কি ভয় পাওয়া বা ভীত হওয়া। তো ব্রিটিশরা একটু ভয় পেয়েছিল বা ভীত হয়ে গেছিলো, কেন, দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট মানে হচ্ছে কি প্ররোচিত করা বা উস্কানি দেওয়া, ওকে। অর্থাৎ নজরুল ইসলামের যে লেখাগুলি রয়েছে সেই লেখাগুলি দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, যে ভারতীয় যে ফ্রিডম ফাইটার মানে ভারতের যে ফ্রিডম মানে স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা যোদ্ধা যারা রয়েছে তাদেরকে প্ররোচিত করতে পারে বা তাদেরকে উস্কানি দিতে পারে আরও বেশি করে ফ্রিডম ফাইটারে যোগদান করার জন্য। এই বিষয়ে ব্রিটিশরা ভয় পেয়েছিল, যেহেতু নজরুল ইসলাম এই ধরনের লেখা কিন্তু লিখতেন, কবিতা, গান, ওকে, যাতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা আরও জেগে ওঠে। এরপর প্রীতম কি বলছে, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু। তো হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু অর্থাৎ ব্রিটিশরা কী করলো, ওকে। এরপর আঙ্কেল রহিম, তো কাকা রহিম কি বলছেন না, দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড না হচ্ছে চিন্তিত বা ওয়ারিড, অর্থাৎ ব্রিটিশরা চিন্তিত হয়ে পড়েছিল কাজী নজরুল ইসলামের এই ব্যাপারটা নিয়ে। তো ফাদার বাবা কি বলছেন, ইন 1922 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু where he published আনন্দময়ীর আগমনী আ পোয়েম, ওকে। অর্থাৎ ইন 1922 খ্রিস্টাব্দে নজরুল শুরু করেছিলেন একটা ম্যাগাজিন ধূমকেতু নামে একটা ম্যাগাজিন তিনি শুরু করেছিলেন, হোয়ার যেখানে তিনি পাবলিশ করেছিলেন বা সেটা ছেড়েছিলেন আগে, সেই ম্যাগাজিনে দিয়েছিলেন আনন্দময়ীর আগমনী আ পোয়েম, আনন্দময়ীর আগমনী নামে একটি কবিতা, যে কবিতাটা তিনি ধূমকেতু নামক যে ম্যাগাজিন সেই ম্যাগাজিনে পাবলিশ করেছিলেন। আঙ্কেল রহিম, এরপর কাকা রহিম কি বলছেন,
দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। রেডেড মানে হচ্ছে কি তল্লাশি করা। ওকে, হঠাৎ করে পুলিশের আগমন হওয়া, কিছু না বলে এবং সমস্ত কিছু তল্লাশি করা, সেটা হচ্ছে রেড। তো দ্য ব্রিটিশ রেডেড, অর্থাৎ ব্রিটিশরা রেড করেছিল দ্য অফিস অফ ধূমকেতু। ধূমকেতুর যে অফিস, যে ম্যাগাজিন ধূমকেতু, সেই ধূমকেতুর যে অফিস, সেই অফিসে ব্রিটিশরা তল্লাশি করেছিল বা রেড করেছিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, অর্থাৎ কবিকে কুমিল্লা থেকে অ্যারেস্ট করা হয়েছিল। ওকে, দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা থেকে কবি অর্থাৎ কাজী নজরুল ইসলামকে অ্যারেস্ট করা হয়েছিল। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন, তো তারপর কি ঘটলো? তো বাবা কি বলছেন? হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগেন ফাস্টিং। অর্থাৎ কী করা হয়েছিল না, হি ওয়াজ ট্রান্সফার্ড, তাকে ট্রান্সফার করা হয়েছিল কোথায়? টু দ্য হুগলি জেল, অর্থাৎ হুগলি জেলে তাকে ট্রান্সফার করা হয়েছিল। অ্যান্ড দেয়ার, এবং সেখানে হি বিগেন ফাস্টিং মানে হচ্ছে কি উপোস করা বা না খেয়ে থাকা, এবং সেখানে তিনি ফাস্টিং করতে শুরু করেছিল বা উপোস করে থাকতে শুরু করেছিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ। তো ইট ওয়াজ হিজ ওয়ে, এটাই হচ্ছে তার পথ বা তার উপায় অফ প্রোটেস্ট মানে কি প্রতিবাদ, তো এটাই হচ্ছে তার প্রতিবাদের পথ এগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ। ওকে, তো ব্রিটিশদের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার তার এটাই হচ্ছে পথ, অর্থাৎ ফাস্টিং করা বা উপোস করে থাকা। এরপর প্রীতম কি বলছে? ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? প্রীতম তার বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা তিনি কতদিন ধরে ফাস্ট বা উপোস করে ছিলেন? তো বাবা কি বলছেন? হি ফাস্টেড ফর মোর দ্যান 1 মান্থ। মোর দ্যান মানে কি বেশি, আর কারো বেশি, তিনি 1 মাসেরও বেশি সময় ধরে উপোস করেছিলেন। ইন ডিসেম্বর 1923, অর্থাৎ 1923 খ্রিস্টাব্দে, ডিসেম্বরের 1923 খ্রিস্টাব্দে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল বা রিলিজ করা হয়েছিল। রিলিজ মানে হচ্ছে কি ছেড়ে দেওয়া বা মুক্তি দেওয়া। এরপর প্রীতম বলছে থ্যাংক ইউ সো মাচ ফাদার, অনেক ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কালার ও লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। ওকে, তো প্রীতম তার বাবাকে অনেক ধন্যবাদ জানালো এবং বললো কি নাও মানে এখন, আই উইল বি এবল আমি এখন সমর্থ হব বা পারবো, টু সিং কালার ওই লৌহ কপাট এই গানটি গাইতে পারবো, উইথ জিল মানে কি অত্যন্ত আগ্রহ, অ্যান্ড প্যাশন মানে গভীর ভালোবাসা, তো গভীর ভালোবাসা এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে আমি এখন কালার ও লৌহ কপাট এই গানটি গাইতে পারবো। যেহেতু এই গানের লেখককে এবং সেই লেখক সম্পর্কে আমি এখন অনেক কিছু জানতে পারলাম, তাই এই গানটা আমি এখন খুব আগ্রহ এবং ভালোবাসার সঙ্গে গাইতে পারবো। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার ওয়াজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। তো প্রীতম কি বলছে না, আই এম সো প্রাউড আমি খুব গর্বিত, দ্যাট মানে কি যে, দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি, সিলেক্ট মানে কি নির্বাচন করা, যে শিক্ষক বা শিক্ষিকা আমাকে নির্বাচন করেছেন ফর সিঙ্গিং মানে এই গানটি গাওয়ার জন্য বা গান গাওয়ার জন্য। আঙ্কেল রহিম, কাকা রহিম কি বলছেন? দেন লেটস হিয়ার ইউ সিং, তাহলে চলো তোমার গানটি আমরা শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, আমরাও তোমার সঙ্গে গাইব। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ নাটকটি। এরপর কী দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে ওয়ার্ড ট্রোভ, কিছু শব্দের অর্থ এখানে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কি ডিসব্যান্ডেড মানে হচ্ছে কি ব্রোকেন আপ বা ভেঙে পড়া। রিবেল হচ্ছে আ পার্সন হু ফাইটস এগেনস্ট অথরিটি, অর্থাৎ একজন ব্যক্তি যে কর্তৃত্বের বিরুদ্ধে কী করে ফাইট করে বা যুদ্ধ করে, যারা কর্তৃত্বে রয়েছে বা শাসক রয়েছে সেই শাসক দলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাকে বলা হচ্ছে কি রিবেল বা বিদ্রোহী। ইনস্টিগেট মানে হচ্ছে কি আর্জ টু অ্যাক্ট, অর্থাৎ প্ররোচিত করা বা উস্কানি দেওয়া, কোনো কাজে তাকে কাউকে প্ররোচিত করা। এরপর হচ্ছে পারটার্বড মানে হচ্ছে কি ওয়ারিড বা চিন্তিত। রেড, সারপ্রাইজ ভিজিট বাই পুলিশ, অর্থাৎ পুলিশের সারপ্রাইজ মানে কি হঠাৎ করে পুলিশ আসা, সেটাই হচ্ছে কি রেড, কারো বাড়িতে বা দোকানে রেড করা। ফাস্টিং, গোয়িং উইদাউট ফুড, অর্থাৎ খাবার না খেয়ে থাকা বা উপোস করে থাকা, সেটা হচ্ছে ফাস্টিং। জিল মানে হচ্ছে কি গ্রেট এনার্জি, মানে অত্যন্ত মহান এনার্জি বা শক্তি, ওকে, বা প্রচণ্ড একটা আগ্রহ, সেটাই হচ্ছে জিল। প্যাশন মানে হচ্ছে কি ডিপ লাভ, অর্থাৎ গভীর ভালোবাসা। ওকে,
তো এই হচ্ছে এই শব্দগুলির অর্থ যেগুলো এখানে দেওয়া আছে। এরপর দেওয়া রয়েছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে বলা হচ্ছে টিক দ্য রাইট আনসার, সঠিক উত্তরটার পাশে টিক চিহ্ন দিতে হবে। তো নাম্বার এতে দেওয়া আছে হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ, তার কবিতাগুলি যুবকদের ইন্সপায়ার করেছিল টু ফাইট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের টু ফাইট দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, টু হেল্প দ্য ব্রিটিশ, ব্রিটিশদের সাহায্য করার জন্য, টু টক টু দ্য ব্রিটিশ, ব্রিটিশদের সঙ্গে কথা বলার জন্য। তো তার কবিতাগুলি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহায্য করেছিল আর কি, বা অনুপ্রাণিত করেছিল যুবকদের। তো নাম্বার এ এটা হচ্ছে সঠিক উত্তর, তো এখানে আমরা দেবো টিক চিহ্ন। এরপর 2 নম্বর দেওয়া আছে আ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ, একটি কবিতা যেটা তিনি লিখেছিলেন সেটা কি খেয়াপাড়ের তরণী, প্রশ্ন না বোধ। তো সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ, এটা হচ্ছে খেয়াপাড়ের তরণী, এটা হচ্ছে তার লেখা একটি কবিতা। এরপর 3 নম্বর দেওয়া আছে নজরুল ওয়াজ কল্ড, নজরুলকে বলা হতো কি দ্য ফেয়ারি পোয়েট, দ্য রিবেল পোয়েট, দ্য ইন্সপায়ার্ড পোয়েট। তো কাজী নজরুল ইসলামকে দ্য রিবেল পোয়েট বলা হতো, বা বিপ্লবী কবি বলা হতো, বিদ্রোহী কবি বলা হতো। ওকে, তো নাম্বার বি এরটা হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, তো এইভাবে পাশে টিক চিহ্ন দিতে হবে যেটা সঠিক উত্তর। এরপর অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স, যেটা ঠিক সেটাতে টি এবং যেটা ভুল সেটার পাশে সেই ঘরে লিখতে হবে এফ। তো নাম্বার এতে দেওয়া আছে নজরুল ওয়াজ বোর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন তখনও ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তো এটা সঠিক তথ্য, যখন নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তো আমরা এখানে লিখবো টি। ওকে, তো প্রথমে ঘরে আমাদের হবে টি, যেহেতু এটা সঠিক তথ্য। এরপর বি নম্বরে দেওয়া আছে নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, নজরুল ফোক থিয়েটার বা লোকনাট্যের প্রতি অ্যাট্রাক্টেড ছিলেন না, এটা ভুল তথ্য, তিনি লোকনাট্যের প্রতি প্রচণ্ড আকর্ষিত ছিলেন বা অ্যাট্রাক্টেড ছিলেন। তো আমরা এগুলো লিখবো এফ। ওকে, এরপর নাম্বার সিতে দেওয়া আছে ইন স্কুল, মানে স্কুলে নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক, অর্থাৎ স্কুলে রবীন্দ্রনাথ গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিকের সঙ্গে মিলেছিলেন বা সাক্ষাৎ করেছিলেন, এটাও সঠিক তথ্য। ওকে, তো আমরা এখানে লিখব টি। ওকে, নেক্সট হচ্ছে ডি নাম্বার যেটা দেওয়া আছে নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার ব্রিটিশ রুল, অর্থাৎ নজরুল ইসলাম ব্রিটিশ শাসনের অধীনে ইন্ডিয়ান আর্মিতে তিনি যোগদান করেছিলেন বা সার্ভ করেছিলেন। ওকে, তো এটা সঠিক তথ্য, এখানে আমরা লিখব টি। এরপর নজরুল ফাস্টেড ফর 30 days, নজরুল 30 দিনের জন্য ফাস্ট করেছিলেন বা উপবাস করেছিলেন। তো এটা ভুল তথ্য, কারণ কি তিনি 1 মাসেরও বেশি সময় দেন, মোর দ্যান 1 month তিনি ফাস্ট করেছিলেন বা ফাস্টেড ছিলেন। তো এটা হচ্ছে ভুল তথ্য, 1 মাসের জন্য নয়, 1 মাসের থেকেও বেশি সময় ধরে তিনি উপবাস করেছিলেন। তো এখানে আমরা লিখবো এফ। ওকে, তো প্রথমটা হয়ে গেল টি, তারপরে এফ, তারপরে টি, তারপরে টি, তারপরে এফ। তো এইভাবে এই ঘরে টি অথবা এফ লিখতে হবে। নেক্সট দেখবো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এখানে দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটিকে সম্পূর্ণ করতে হবে। এদিকে দেওয়া হচ্ছে ইয়ার আর এদিকে হচ্ছে ইভেন্ট, মানে এদিকে সাল বা বছরের নাম লিখতে হবে, এদিকে ইভেন্ট সেই বছর কী হয়েছিল সেটা এখানে লিখতে হবে। প্রথমে ইয়ারটা দেওয়া আছে 1910, অর্থাৎ 1910 খ্রিস্টাব্দে কী হয়েছিল না নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার, অর্থাৎ 1910 খ্রিস্টাব্দে নজরুল বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যিনি ছিলেন তার শিক্ষক। এরপর এদিকে ইভেন্টটা দেওয়া আছে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, অর্থাৎ সেই সৈন্যবাহিনীটা ডিসব্যান্ডেড বা ভেঙে পড়েছিল। তো কত সালে এটা হয়েছিল 1920, 1920। তো এখানে আমরা লিখব 1920। এরপর এদিকে দেওয়া আছে 1922, 1922 খ্রিস্টাব্দ ইভেন্ট অর্থাৎ ঘটনা কী ঘটেছিল নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু, অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে নজরুল একটা ধূমকেতু নামে একটা ম্যাগাজিন শুরু করেছিলেন। এরপর এখানে ইভেন্টে দেওয়া আছে নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল, নজরুলকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল কবে না 1923, 1923 খ্রিস্টাব্দে। এভাবে এটাকে পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি 6 এখানে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার এতে দেওয়া আছে হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, কে নজরুলকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। আমরা উত্তর লিখব কুমুদ রঞ্জন মল্লিক ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, অর্থাৎ কুমুদ রঞ্জন মল্লিক নজরুল ইসলামকে
কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। ওকে, এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর এবং যে পার্সিয়ান কবিরা ছিলেন তারাও রবীন্দ্রনাথকে কবিতা লিখতে প্রভাবিত করেছিলেন। তো আমরা জাস্ট এটুকু লিখলাম, এটুকু লিখলেই কিন্তু হবে উত্তরটা। এরপর বিতে দেওয়া আছে হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি। কেন নজরুল আর্মি ত্যাগ করেছেন, যে আর্মিতে তিনি যোগদান করেছিলেন সেখান থেকে সেটাতে ত্যাগ করেছিলেন কেন? তো উত্তর আমরা কী লিখব না, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। প্রথম বিশ্বযুদ্ধের পর রেজিমেন্টটা ডিসব্যান্ডেড হয়ে গিয়েছিল বা ভেঙে পড়েছিল। সো নজরুল লেফট দ্য আর্মি, সেই জন্য নজরুল ইসলাম আর্মি ত্যাগ করেছিলেন এবং তারপর তিনি কলকাতায় চলে এসেছিলেন। এরপর শীতে দেওয়া আছে ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশড। অর্থাৎ কোন ম্যাগাজিনে আনন্দময়ীর আগমনী এই যে কবিতাটি সেটা প্রকাশিত হয়েছিল বা পাবলিশ হয়েছিল। তো আমরা উত্তর লিখব দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী ওয়াজ পাবলিশড ইন দ্য ম্যাগাজিন ধূমকেতু। অর্থাৎ ধূমকেতু এই যে ম্যাগাজিনটা রয়েছে এই ম্যাগাজিনে আনন্দময়ীর আগমনী কবিতাটি প্রকাশিত হয়েছিল। নাম্বার ডিতে দেওয়া আছে হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং। কেন নজরুল উপবাস শুরু করেছিলেন? তো উত্তর লিখব আমরা নজরুল স্টার্টেড ফাস্টিং টু প্রোটেস্ট এগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ রুল। অর্থাৎ ব্রিটিশদের যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য নজরুল ইসলাম উপবাস শুরু করেছিলেন। এরপর দেওয়া আছে লেটস লার্ন, চলো শিখি। লেটস লুক অ্যাট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সগুলিকে দেখতে বলা হচ্ছে। তো নাম্বার এতে দেওয়া আছে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। অর্থাৎ রেজিমেন্টটা ডিসব্যান্ডেড হয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল 1920 খ্রিস্টাব্দে। নাম্বার বিতে দেওয়া আছে হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তিনি ভারতীয় যুবকদের সাহসিকতার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের জন্য, স্বাধীনতা করার জন্য তিনি ইন্সপায়ার করেছিলেন বা অনুপ্রাণিত করেছিলেন। দেয়ার হি বিগেন ফাস্টিং, সেখানে তিনি ফাস্টিং করতে বা উপবাস করতে শুরু করেছিলেন। ওকে, তো এরপর কী দেওয়া আছে ইন সেন্টেন্স এ, তো বলা হচ্ছে ইন সেন্টেন্স এ, অর্থাৎ 1 নম্বর যে সেন্টেন্সটা আমরা পড়লাম সেখানে দ্য ওয়ার্ড আফটার টেলস আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যাকশান। তো আফটার এই যে ওয়ার্ডটা আমাদের অ্যাকশানটা কখন ঘটেছিল সেটা আমাদের বলছে, অর্থাৎ পরে। ওকে, আফটার মানে কি পরে, অর্থাৎ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের পর। তো এই শব্দটা আমাদের একটা সময় সম্পর্কে বলছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ টাইম। তো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ওকে, এই আফটারটাকে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। ইন সেন্টেন্স বি, অর্থাৎ বি নম্বর সেন্টেন্সে দ্য ওয়ার্ড বোল্ডলি, বি নম্বর সেন্টেন্সে যে গ্রিন কালার যে ওয়ার্ডটা আমরা দেখেছিলাম বোল্ডলি অর্থাৎ সাহসিকতার সঙ্গে, টেলস আস অ্যাবাউট দ্য ম্যানার অফ অ্যাকশান। তো এই বোল্ডলি এটা আমাদের ম্যানার অফ অ্যাকশান মানে অ্যাকশানটা কীরকম ঘটেছিল, অ্যাকশানটার ধরন সম্পর্কে আমাদের বলছে। অর্থাৎ বোল্ডলি মানে সাহসিকতার সঙ্গে তাদের যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তো এটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ম্যানার। তো এই বোল্ডলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, ইন দ্য সেন্টেন্স সি, দ্য সি নাম্বার সেন্টেন্সে দ্য ওয়ার্ড দেয়ার, এই যে দেয়ার শব্দটি টেলস আস অ্যাবাউট দ্য প্লেস অফ অ্যাকশান, সেখানে কোনো একটা জায়গা সম্পর্কে আমাদের বলছে। ওকে, অর্থাৎ অ্যাকশানটার প্লেস জায়গা সম্পর্কে আমাদের বলে দিচ্ছে এই দেয়ার শব্দটা। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ প্লেস। তো এই দেয়ার শব্দটা হচ্ছে একটি অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, এরপর বলা হচ্ছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 7A, এখানে দেওয়া আছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের যে অ্যাডভার্বগুলি তুমি খুঁজে পাবে সেগুলো তোলায় আন্ডারলাইন করতে হবে। গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস, এবং তাদেরকে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম আর অ্যাডভার্ব অফ প্লেস এভাবে তাদেরকে আলাদা করতে হবে। তো প্রথম সেন্টেন্সে দেওয়া আছে নাও আই উইল গো টু স্কুল, এখন আমি স্কুলে যাব। তো এখানে নাও এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। ওকে, আমি এখন স্কুলে যাব, এটা একটি সময় বোঝাচ্ছে। হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসে পড়লো। তো এখানে অ্যাডভার্ব হচ্ছে কি বিসাইড। নেক্সট হচ্ছে হি উইল ওয়াচ আ প্লে টুমরো, সে কালকে একটি খেলা দেখবে। তো এখানে টুমরো এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। তো এগুলো তোলা আন্ডারলাইন করতে হবে। নাম্বার 4, সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, সে উৎসুকের সঙ্গে, ওকে, বা সে আগ্রহের সঙ্গে রেজাল্টের জন্য অপেক্ষা করছিল। তো ইগারলি এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, তো ট্রেনটি ধীরে ধীরে স্টেশনের বাইরে চলে গেল। এখানে স্লোলি এটা হচ্ছে একটি অ্যাডভার্ব।
উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, আমরা গতকাল ম্যাচ খেলেছিলাম বা ম্যাচটা জিতেছিলাম। তো ইয়েস্টারডে এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। কাম হেয়ার, এখানে এসো, এখানে হেয়ারটা হচ্ছে একটি অ্যাডভার্ব। আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, আমি এটা আনন্দের সঙ্গে করবো। তো গ্ল্যাডলি এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। তো এখন এই অ্যাডভার্বগুলি কোনটা কী ধরনের অ্যাডভার্ব, কোনটা টাইম অফ ম্যানার, কোনটা অ্যাডভার্ব অফ টাইম, কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা অ্যাডভার্ব অফ টাইম, আর কোনটা অ্যাডভার্ব অফ প্লেস, সেগুলোকে আমাদের গ্রুপ করে লিখতে হবে। তো অ্যাক্টিভিটি 7B এখানে দেওয়া আছে কি না, লেটস ক্লাসিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং চার্ট। এখানে এই চার্টটি দেওয়া আছে, যে অ্যাডভার্বগুলো আমরা ওখানে আন্ডারলাইন করলাম সেই অ্যাডভার্বগুলি সঠিক ঘরে আমাদের বসাতে হবে। প্রথম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার আর অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, তো প্রথমে আমরা যে ওয়ার্ডটি পেয়েছিলাম নাও, নাও মানে কি এখন বা কোনো একটা সময় সম্পর্কে বলছে, তো এটা অ্যাডভার্ব অফ টাইম হবে। টুমোরো মানে হচ্ছে কি আগামীকাল, এটাও একটা সময় বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ইয়েস্টারডে মানে হচ্ছে কি গতকাল, এটাও একটা সময় বোঝাচ্ছে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, তো এগুলো আমাদের এই ঘরে লিখতে হবে। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কোনগুলো, মানে ইগারলি মানে কি আনন্দের সঙ্গে, অর্থাৎ কী ধরনের অ্যাকশনটার ধরন বোঝা হচ্ছে কীরকম না, ইগারলি আনন্দের সঙ্গে। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, আর গ্ল্যাডলি মানে হচ্ছে কি আনন্দের সঙ্গে। তো এই কাজগুলো কীভাবে হচ্ছে, কোনোটা হচ্ছে ধীরে ধীরে, কোনোটা আনন্দের সঙ্গে, ওকে, এবং কোনোটা আগ্রহের সঙ্গে। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থান, কোনো জায়গা। বিসাইড মানে হচ্ছে পাশে, অর্থাৎ আমার পাশে, সেটা একটি স্থান। হিয়ার মানে হচ্ছে এখানে, এটা হচ্ছে একটি জায়গা। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো এইভাবে এগুলোকে আলাদা করে লিখতে হবে। নেক্সট দেওয়া আছে লেটস লার্ন, চলো শিখি। লেটস লার্ন দ্য ইউজ অফ দ্য কালার্ড ওয়ার্ডস। তো এখানে যে কালার্ড ওয়ার্ডগুলি দেওয়া আছে, এই ওয়ার্ডগুলিকে শিখতে বলা হচ্ছে। প্রথমে এ নাম্বার দেওয়া আছে, ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে তিনি কী করেছিলেন না, তিনি বিভিন্ন কবিতা এবং গান লিখতে শুরু করেছিলেন তার প্রতিবাদটাকে বোঝানোর জন্য বা জানানোর জন্য। দেন লেটস হেয়ার ইউ সিং, তো তারপর কি, চলো তোমার গানটি আমরা শুনি, এরকম আর কি। তো এখানে কি বলা হচ্ছে, ইন দিস সেন্টেন্স, এই যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম, এই সেন্টেন্সগুলিতে দ্য কালার্ড ওয়ার্ডস, এই যে কালার ওয়ার্ড বা রেড কালার যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া রয়েছে, দ্য কালার্ড ওয়ার্ডস লিঙ্ক দ্য সেন্টেন্স টু দ্য প্রিভিয়াস ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ। তো এই ইনফ্যাক্ট এবং এই দেন, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলি আগের যে প্যাসেজগুলো বা যে লাইনগুলো আমরা পড়লাম তাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। ওকে, সাচ ওয়ার্ডস আর লিঙ্কার্স, তো এই ধরনের ওয়ার্ডগুলিকে বলা হয় লিঙ্কার্স বা সংযোজক। ওকে, ইনফ্যাক্ট দেন এগুলোকে, দে লিঙ্ক ওয়ান আইডিয়া টু আনাদার, তো এই শব্দগুলি একটা সঙ্গে আর একটা যে আইডিয়া সেগুলোকে লিঙ্ক করে বা সংযোগ করে। ওকে, লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 8, তো এখানে অ্যাক্টিভিটি 8-এ দেওয়া আছে, লেটস লার্ন হাউ টু পেন্ট পটস। ওকে, তো চলো শিখি কীভাবে একটি পাত্রকে রং করতে হয়। নাম্বার এতে দেওয়া আছে, আ পট ইজ বট, একটা পাত্রকে প্রথমে কেনা হলো। বট মানে কি, কেনা হলো। বাই মানে কেনা, বাই হচ্ছে, বট হচ্ছে বাইয়ের থার্ড ফর্ম। ওকে, ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, এটাকে জল দিয়ে ধোয়া হলো। ওয়াশড মানে কি ধোয়া। ইট ইজ ড্রাইড ইন দ্য সান, এটাকে রোদে শুকানো হলো। ড্রাইড মানে কি শুকানো। ইট ইজ পেইন্টেড, এটাকে রং করা হলো। পেইন্ট মানে হচ্ছে রং করা। এরপর দেওয়া যায় কি, পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি, এরপর এর উপরে একটা পলিশ দেওয়া হলো যাতে ওপরটা আরও শাইনি মানে চকচকে দেখায়। সারফেস মানে হচ্ছে ওপরটা আর কি। ওকে, আর শাইনি মানে হচ্ছে চকচকে। নাও অ্যাড লিঙ্কার্স টু শো দ্য প্রসেস অফ পেন্টিং পটস, তো এখন এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোর সাথে লিঙ্কার যোগ করতে হবে এবং এই লিঙ্কার যোগ করে একটি প্যাসেজের মতো একটা লিখতে হবে, প্যারাগ্রাফের মতো লিখতে হবে। ওকে, ইউ মে ইউজ দ্য ফলোয়িং লিঙ্কার্স, এখানে লিঙ্কার্স কিছু দেওয়া আছে, এই লিঙ্কার্সগুলোকে ব্যবহার করে আমাদের এটা লিখতে হবে। ওকে, তো প্রথমে আমরা কি লিখব, প্রথমে হচ্ছে দেখো অ্যাট ফার্স্ট। ওকে, অ্যাট ফার্স্ট এটা হচ্ছে একটা লিঙ্কার, অর্থাৎ অ্যাট ফার্স্ট মানে প্রথমে, পট ইজ বট, ওকে, একটা পাত্রকে কেনা হলো। ওকে, দেন মানে কি তারপর, এগুলো হচ্ছে লিঙ্কার। অ্যাট ফার্স্ট, দেন এগুলো হচ্ছে লিঙ্কার্স। এই যে দেন আমরা এখান থেকে লিখলাম। দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, তারপর এটাকে জল দিয়ে ধোয়া হলো। নেক্সট, এরপর আমরা নিলাম কি নেক্সট মানে হচ্ছে পরে, এরপর নেক্সট এটা হচ্ছে একটা লিঙ্কার্স। নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান, এরপর এটাকে কী করা হলো, রোদে শুকানো হলো। দেয়ার আফটার মানে হচ্ছে কি তারপর, দেয়ার আফটারটা আমরা এখানে লিখলাম এখান থেকে নিয়ে।
দেন আফটার ইট ইজ পেইন্টেড, এরপর এটাকে রং করা হলো। অ্যাট লাস্ট মানে সবার শেষে বা শেষ পর্যন্ত কী করা হলো, পলিশ ইজ অ্যাপ্লাইড, এর উপরে একটি পলিশ দেওয়া হলো টু মেক দ্য সারফেস শাইনি। ওকে, উপরটাকে শাইনি বা শাইনি করার জন্য বা চকচক করার জন্য। ওকে, এখানে শাইনি স্পেলিংটা ভুল হয়েছে। ওকে, শাইনি স্পেলিংটা ঠিক করে নেবে। তো নেক্সট কী দেওয়া আছে, লেটস টক, চলো কথা বলি। তো এখানে দেওয়া আছে ডিসকাস অ্যামং ইয়োরসেলভস হাউ টু প্রিপেয়ার টি, অর্থাৎ নিজেদের মধ্যে ডিসকাস করো বা আলোচনা করো কীভাবে চা বানাতে হয় বা চা তৈরি করতে হয়। ইউজ লিঙ্কার্স টু সাজেস্ট দ্য চেন অফ অ্যাকশান দ্যাট গোজ ইন প্রিপেয়ারিং টি, অর্থাৎ চা প্রস্তুত করার সময় যে লিঙ্কার্সগুলোর প্রয়োজন সেই লিঙ্কার্সগুলো ব্যবহার করতে হবে যাতে একটা সুন্দর একটা চেন সিস্টেমের মতো হয় আর কি। ওকে, তো আমরা এই লিঙ্কারগুলো কীভাবে চা বানাতে হয় সেটা আমাদের সেই প্রসেসটা আমাদের লিখতে হবে। তো অ্যাট ফার্স্ট মানে প্রথমে আ প্যান উইথ রিকোয়ার্ড ওয়াটার ইজ টেকেন। ওকে, অর্থাৎ প্রথমে একটা কি পাত্র নেওয়া হবে এবং সেই পাত্রে পরিমাণ মতো জল নেওয়া হবে। ওকে, তো প্রথমে একটা পাত্র এবং পাত্রে পরিমাণ মতো জল নেওয়া হলো। দেন দ্য প্যান ইজ কেপ্ট অন ওভেন ফর বয়লিং ওয়াটার, তারপর পাত্রটিকে একটি ওভেনের ওপর বা একটি উনুনের উপরে রাখা হলো জলটাকে ফোটানোর জন্য। আফটার দ্যাট রিকোয়ার্ড সুগার মিল্ক অ্যান্ড ড্রাইড টি লিভস আর অ্যাডেড উইথ ওয়াটার, এরপর পরিমাণ মতো সুগার মানে চিনি, দুধ এবং শুকনো চায়ের পাতা সেখানে মেশানো হলো বা দেওয়া হলো, যোগ করা হলো জলের সঙ্গে। ইট ইজ লেফট ফর সাম টাইম, এটা তারপর কিছুক্ষণের জন্য এটাকে রাখা হলো ফর মিক্সিং প্রপারলি, এই দুধ, চিনি এবং চাটাকে প্রপারলি মিক্স করার জন্য। নাও টি ইজ রেডি, তো এখন আমাদের চা হয়ে গেল তৈরি। ওকে, টি ইজ সার্ভড অ্যাট লাস্ট, তো শেষ পর্যন্ত যে চাটা আমরা বানালাম এই চাটাকে আমরা কী করবো, সার্ভ করা হলো। তো এখানে অ্যাট লাস্ট, এই যে নাও, এগুলো হচ্ছে কি লিঙ্কার্স, তো এগুলোকে যোগ করে আমাদের এই প্যাসেজটাকে লিখতে হবে কীভাবে চা তৈরি করতে হয়। ওকে, তো সেটা আমরা লিখলাম, তো এইভাবে এটাকে লিখতে হবে। এরপর অ্যাক্টিভিটি 9 দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের চাইল্ডহুড সম্পর্কে 8টি সেন্টেন্স লিখতে বলা হচ্ছে। হেয়ার আর সাম পয়েন্টস, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর সাহায্যেই প্যারাগ্রাফটিকে লিখতে হবে। তো পয়েন্টসগুলো কী দেওয়া আছে, বোর্ন অন 8 মে 1861, অর্থাৎ 1861 খ্রিস্টাব্দে 8 মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, তিনি ফর্মাল স্কুলে বা যে প্রথাগত যে স্কুল সেই স্কুলে তিনি যাননি। ওয়াজ টট অ্যাট হোম, তাকে ঘরেই শিক্ষা দেওয়া হয়েছিল। ম্যাথামেটিক্স টিচার ওয়াজ আঘরবাবু, তার অঙ্কের যে শিক্ষক মহাশয় তিনি ছিলেন আঘরবাবু। ইউজ টু প্লে ইন দ্য বারান্দা, তিনি বারান্দাতে খেলাধুলা করতেন। রোল প্লেইং অ্যাজ আ টিচার, তার রোল ছিল কি একটা টিচারের রোল প্লে করা। ওকে, টিচার খেলা করা এরকম আর কি। টট দ্য রেলিং বার্স অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্ট, তিনি রেলিং বার্স মানে রেলিংয়ের যে রেলিংয়ের যে শিক বা দণ্ডগুলো সেগুলোকে ছাত্র মনে করে তিনি পড়াতেন। কনক্লুশন, তারপর শেষে একটা কনক্লুশন দিতে হবে। ওকে, বা উপসংহার। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বোর্ন অন 8 মে ইন 1861, অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগর জন্মগ্রহণ করেছিলেন 8 মে 1861 খ্রিস্টাব্দে। হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, তিনি ফর্মাল স্কুলিং এনজয় করেননি বা প্রথাগত স্কুলে তিনি যাননি। হি ওয়াজ টট অ্যাট হোম, তাকে বাড়িতেই শিক্ষা দেওয়া হতো। হিজ ম্যাথামেটিক্স টিচার ওয়াজ আঘরবাবু, তার অঙ্কের শিক্ষক মহাশয় ছিলেন আঘরবাবু। রবীন্দ্রনাথ ইউজ টু প্লে ইন বারান্দা, রবীন্দ্রনাথ বারান্দাতে খেলাধুলো করতেন। হি প্লেড আ রোল অফ টিচার অ্যান্ড ইউজ টু টিচ দ্য রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্ট, অর্থাৎ তিনি একটি শিক্ষকের রোল প্লে করতেন এবং রেলিংয়ের যে দণ্ডগুলি ছিল সেগুলোকে ছাত্রছাত্রী মনে করে তিনি সেগুলোকে পড়াতেন। ওকে, লেটার, এটা লেটার হবে। ওকে, লেটার নয়, এটা হবে LATER। ওকে, লেটার মানে পরবর্তীকালে হি বিকেম বিশ্বকবি, অর্থাৎ পরবর্তীকালে তিনি বিশ্বকবি হয়েছিলেন। ওকে, তো এইভাবে আমরা এই প্যারাগ্রাফটিকে লিখলাম রবীন্দ্রনাথ সম্পর্কে। এরপর দেখো কী দেওয়া আছে, লেটস মেক আ স্ক্র্যাপ বুক, একটি স্ক্র্যাপ বুক তৈরি করো। তো এখানে কী দেওয়া আছে, থিংস উই নিড, এই স্ক্র্যাপ বুকটি তৈরি করার জন্য আমাদের কী কী জিনিসের প্রয়োজন হবে। চার্ট পেপার, একটি চার্ট পেপারের প্রয়োজন হবে। সিজার্স, একটি কাঁচি। গ্লু মানে হচ্ছে আটা। পিকচার্স অফ রবীন্দ্রনাথ ট্যাগর, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধীর এই ছবিগুলো আমাদের প্রয়োজন হবে। আর হচ্ছে সিজার, গ্লু আর চার্ট পেপার এইগুলো। মেথড অর্থাৎ পদ্ধতিটা কি এটা তৈরি, স্ক্র্যাপ বুকটা তৈরি করার। ফোল্ড দ্য শিট অফ চার্ট পেপার so that it looks like a book and
কাট আউট দিস দ্য সাইড, অর্থাৎ এই চার্ট পেপারটিকে ফোল্ড করো বা ভাঁজ করো। ওকে, ভাঁজ করতে হবে যেন এটা একটি বইয়ের মধ্যে দেখতে লাগে এবং এর সাইডগুলোকে কেটে দিতে হবে। স্টিচ অর স্টেপল দ্য পেপার্স টুগেদার, এবার এটাকে স্টেপল দিয়ে অথবা সুতো দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে একটা, যাতে বই বা একটা খাতার মতো দেখতে লাগে। পেস্ট দ্য পিকচার্স অফ দ্য এমিনেন্ট পার্সোনালিটিস অন দ্য পেজ অফ ইয়োর স্ক্র্যাপ বুক, এরপর এই যে তোমার স্ক্র্যাপ বুকের যে পেজ, এই পাতাগুলোর মধ্যে এই যে আমরা মহান ব্যক্তিত্বগুলো যে ছবিগুলো আমরা নিয়েছিলাম, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই ছবিগুলোতে এই ছবিগুলোকে ওই পৃষ্ঠার উপরে সেগুলোকে পেস্ট করে দিতে হবে বা লাগিয়ে দিতে হবে আঠার সাহায্যে আর কি। মেনশন দেয়ার ডেট অফ বার্থ, এবং প্রত্যেকটা পেজে যেখানে ছবিটা লাগানো হয়েছে সেই তার নিচে তাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ লিখতে হবে। নেম অফ দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মায়ের নাম লিখতে হবে। দেয়ার স্কুলিং, তাদের স্কুলিং, তারা কোন স্কুলে বা কীভাবে স্কুলে পড়াশোনা করেছেন সেটা লিখতে হবে। অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার নেশান, এবং তারা আমাদের দেশের জন্য বা আমাদের ভারতবর্ষ দেশের জন্য কী দান, তাদের কন্ট্রিবিউশন কী ছিল, তারা কী উপকার করেছিলেন, ওকে, সেই জিনিসগুলো আমাদের লিখতে হবে। ওকে, তো এটা ছিল ক্লাস 5-এর লেসন 7-এর দ্য রিবেল পোয়েট যে গল্পটি, সেই সম্পূর্ণ গল্পটি আমরা এখানে বাংলা অর্থ সহ পড়লাম এবং সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমরা সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা লেসন 8-এ যেটা রয়েছে বিল্ডিংস টু রিমেম্বার, এই সম্পূর্ণ গল্পটিকে পড়বো এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেগুলি আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। তার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও, এবং সাথে বেল আইকনের অল অপশানটিকেও সিলেক্ট করবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।